স্কলারশিপের ক্ষেত্রে সিজিপিএ কতটা ম্যাটার করে? সিজিপিএ অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে ইরাসমাস আর কমনওয়েলথ নিয়ে, তো এটার মধ্যে ডিফারেন্সটা কি? ইরাসমাসের অনেকগুলো রিসার্চ পেপার না থাকলে কি স্কলারশিপ পাওয়া রিয়েলিস্টিক? রিসার্চ পেপার না থাকলে আবারও স্বাগতম AM গ্লোবাল পাথওয়েজ প্রেজেন্ট RUSC সাইকাস্টের বিশেষ সিরিজ হায়ার স্টাডি সিরিজে। আমি আছি সিরাজুম মনিরা প্রমা এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ রুহুল আমিন ভাই। আগের এপিসোডে আমরা মাইন্ডসেট, প্ল্যানিং এগুলি নিয়ে কথা বলেছি। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ফান্ডিং এবং স্কলারশিপ নিয়ে, যেটা নিয়ে থাকে সবচেয়ে বেশি প্রশ্ন, অনিশ্চয়তা, আবার সম্ভাবনারও। ভাই, একদম বেসিক থেকে শুরু করি। ফুল ফান্ডেড স্কলারশিপ বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, ফুল ফান্ডেড স্কলারশিপ বলতে বোঝায় যে হচ্ছে এই স্কলারশিপে আমি যে যাব, আমার যাওয়ার জন্য যে টিউশন ফিটা ওখানে ওখানে ইউনিভার্সিটিতে ইউজুয়ালি যেটা দেখা যায় যে ইউএস ইউনিভার্সিটিগুলোতে কি হয় যে টাকা লাগে, যে পড়াশোনা করার জন্য টাকা লাগে। আমি যদি ফ্রিতেও পড়ি, আইদার কাউ না কাউকে টাকাটা পে করতে হবে। সো আইদার ওটা হচ্ছে ইউনিভার্সিটি ল্যাব থেকে দিচ্ছে, বা হয়তো ইউনিভার্সিটি ওটাকে কোনোভাবে ওটা ওয়েভ করে দিচ্ছে, বা কেউ একজন দিচ্ছে, ভিতরে কোনো একটা বডি হয়তো দিচ্ছে। সো যে কারণ ইউএসএ খুব ক্যাপিটালিস্টিক একটা কান্ট্রি, সো ওরা ওভাবে মাফ করা টাইপের কালচার ওদের মধ্যে নাই। সো অনেকের ক্ষেত্রে করে, মাফ করাটা বলতে হচ্ছে যে ও যদি মাফ করে তাহলে তো ওর তো একটা লস, সো ওর ওই লসটা তো পোষাইতে হবে। সো আমার যে পড়ার যে খরচ, ইউনিভার্সিটিতে টাকা দিয়ে পড়তে হয়, সো টিউশন ফি যেটা, সেই টিউশন ফিটা আইদার আমার ল্যাব দিবে, নাহলে প্রফেসর দিবে, বা কোনো একটা ফান্ড থেকে ওটা দেওয়া হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমার টিউশন ফির পাশাপাশি আমাকে একটা স্টাইপেন্ড দিবে। এই স্টাইপেন্ডটা আমি ওখানে হচ্ছে যে কিছু একটা কাজের, আমি ইউনিভার্সিটিতে জব করার মাধ্যমে আমি 20 ঘন্টা জব করব, জব করার ফলে আমি হচ্ছে তার এগেনস্টে পাবো। অনেকের ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে ইউএস এর বাইরে, ইউকেতে যেমন হচ্ছে পাশাপাশি জব করা যায়, ওর স্টাইপেন্ডটা বৃত্তির মতো হয়, এবং এর পাশাপাশি হচ্ছে এক্সট্রা ছাত্ররা জব টব করতে পারে বিভিন্ন, সেসব ক্ষেত্রে ওটা শুধু স্টাইপেন্ড হিসেবে বৃত্তির মতো পায়। তো এটা আবার কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তবে ফুল ফান্ডেড প্রোগ্রাম বলতে আমরা যদি বুঝি যে আমার যে পড়াশোনার যা খরচ, এই পুরো টাকাটা দিবে, সাথে পাশাপাশি হয়তো হেলথ ইন্স্যুরেন্সটা দিবে। কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। ইউএসএ তে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া কালচার, পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে। ইউরোপে হেলথ ইন্স্যুরেন্স দেয় না, ইউরোপে বলতে ইংল্যান্ডে হয়তো দেয় না। সো ওটা দেখতে হবে যে ওই প্রোগ্রামের যে রিকোয়ারমেন্ট আছে সেখানে এটা আছে কিনা। এর পাশাপাশি হচ্ছে অ্যাডিশনাল কিছু কিছু বেনিফিটস থাকে, যে হচ্ছে আমি কনফারেন্সে যাচ্ছি, কনফারেন্সে যাওয়ার জন্য যে টাকাটা লাগছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো রিলোকেশন গ্র্যান্ট দিচ্ছে, যে আমি নতুন করে এক জায়গায় যাব, আমার যাতায়াতের যে খরচটা, আমার নতুন করে বাসার জিনিসপাতি কেনার যে খরচটা, ওটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। সো বেসিক্যালি পুরো জিনিসটা ফান্ডেড, আমার ওখানে নিজের পকেট থেকে কোনো টাকা খরচ করতে হচ্ছে না। কিন্তু এই যে অ্যাডিশনাল যে জায়গাগুলোতে আসলে যেটা দেয় না, সেটুকু আর কি নিজেদের খরচ করতে হয়, আর কি ম্যানেজ করে নিতে হয়। এটাই হচ্ছে একটা ফুল ফান্ডেড প্রোগ্রাম আর কি। আচ্ছা, অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে ইরাসমাস আর কমনওয়েলথ নিয়ে, তো এটার মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, এইরকম আসলে অনেক প্রোগ্রাম আছে। কমনওয়েলথ হচ্ছে ইংল্যান্ডের একটা সরকার থেকে দেওয়া একটা স্কলারশিপ, আর ইরাসমাস হচ্ছে ইউজুয়ালি ইরাসমাস মুন্ডুস প্রোগ্রাম বলে। ইরাসমাসের অনেকগুলো আছে। এই মাস্টার্স প্রোগ্রামের জন্য হচ্ছে কি বলে, বিভিন্ন প্রজেক্ট থাকে, বিভিন্ন দেশে বিভিন্ন প্রজেক্ট থাকে, ওই বিভিন্ন ইউনিভার্সিটি মিলায়। এটা হচ্ছে মেনলি ইউরোপের বিভিন্ন দেশের সাথে কোলাবোরেশন হয়, বিভিন্ন প্রজেক্ট থেকে বিভিন্ন ইউনিভার্সিটি একটা ফান্ড থাকে, কয়েকটা ইউনিভার্সিটি মিলে একটা করে মাস্টার্স প্রোগ্রাম রান করে। সো ইরাসমাস মুন্ডুসের প্রোগ্রামগুলো বা প্রজেক্টগুলো সম্পর্কে জানতে গেলে ওদের ওয়েবসাইটে গেলেই হয়। ওদের প্রজেক্টগুলো যতদিন থাকে, মাস্টার্সগুলো কিন্তু ততদিন থাকে। এবং মাস্টার্সগুলো কাইন্ড অফ একটু হাইব্রিড মাস্টার্স টাইপের, ডিফারেন্ট ওই প্রজেক্টের সাথে অ্যালাইন্ড মাস্টার্স হয়ে থাকে। দেখা যাচ্ছে প্রজেক্টটা হয়তো কোনটা 2030 বা 2036 পর্যন্ত চলবে, মাস্টার্স প্রোগ্রামটা ততদিন পর চলবে। আবার হয়তো কিছু কিছু মাস্টার্স আছে, নতুন করে আবার প্রোগ্রাম হয়তো চালু হবে। সো একদম যে ডেফিনেটিভ প্রোগ্রাম অনেক ক্ষেত্রে তা না, ওগুলো হলো প্রজেক্ট বেসিসে আর কি হয়। এরকম আরো প্রোগ্রাম আছে, কিন্তু জার্মানিতে দাদ আছে, ওটাও একটা সরকারি স্কলারশিপ কমনওয়েলথের মতো। তারপরে হচ্ছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস আছে। তারপরে হচ্ছে সুইডেনে এসআই স্কলারশিপ আছে। এগুলো সবই মোটামুটি সেম। ইরাসমাস মুন্ডাসটা হচ্ছে ওই পুরো ইউরোপ মিলে একটা প্রজেক্টের আন্ডারে, বিভিন্ন প্রজেক্টের আন্ডারে বিভিন্ন মাস্টার্স প্রোগ্রাম থাকে আর কি। আচ্ছা ভাই, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা যে এই স্কলারশিপের ক্ষেত্রে সিজিপিএ কতটা ম্যাটার করে? সিজিপিএ অনেক ভালো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ হচ্ছে যে এই স্কলারশিপগুলো খুবই কম্পিটিটিভ হয়। এবং আমি যখন অ্যাপ্লাই করতেছি তখন তো শুধু বাংলাদেশ চিন্তা করলে হবে না। দেখা যাচ্ছে যে এইদিকে চায়নার প্রচুর স্টুডেন্ট আছে, ওদের কিন্তু সিজিপিএও খুব ভালো, ওরা
ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকে জিআরই বা এই ধরনের প্রিপারেশন নেওয়া শুরু করে, তো জিআরই স্কোর মারাত্মক টাইপের থাকে, দেখা যায় 330+, 335+, 340-এর মধ্যে। আবার হচ্ছে যে ইন্ডিয়াতে তো প্রচুর যারা স্কুলে মানে হাই স্কুলে পড়তে থাকতেই ওদের একদম প্ল্যান হয়ে যায় যে আমেরিকা যাব না কোথায় যাব। তো এদিকে পাকিস্তানি স্টুডেন্টরাও কিছু কিছু পাকিস্তানি স্টুডেন্ট যারা আসলে আগে থেকে যেতে চায় ওরাও ট্রাই আউট করে। সো বিদেশে গেলে বোঝা যায় যে আসলে এই জায়গাটা মানে কতটা কম্পিটিটিভ। শুধু তাই না, আফ্রিকার অনেক দেশ আছে, ওখানে অনেক স্টুডেন্টরা ট্রাই করে। সো কম্পিটিশনটা অনেক বেশি হয়ে যায় তখন। তো সিজিপি একটা বড় ফ্যাক্টর যেখানে আসলে এই ধরনের স্কলারশিপের ক্ষেত্রে মানে মানে ফাইটটা একটু বেশি হয় আর কি। স্কলারশিপ নিয়ে থাকে সবচেয়ে বেশি অনিশ্চয়তা, সঠিক তথ্য না পাওয়া। গ্লোবাল পাথওয়েজ এই জায়গায় আপনাকে সহযোগিতা করতে পারে। কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কোথা থেকে সঠিক তথ্য খুঁজে পাবেন, একটা প্রপার গাইডেন্স পেতে পারেন গ্লোবাল পাথওয়েজ এর মাধ্যমে। আচ্ছা, এবার ভাই আসি রিসার্চ পেপার নিয়ে। রিসার্চ পেপার না থাকলে কি স্কলারশিপ পাওয়া রিয়েলিস্টিক? রিসার্চ পেপার না থাকলে স্কলারশিপ পায়, অনেকে পায়। হয়তো ওই যে স্পেসিফিক খুব নিশ একটা প্রোগ্রাম ও ও হয়তো সামহাও ওটাকে অ্যাঙ্গেল করছে, বা হয়তো ওর সিজিপিএ ভালো আছে বা কোনোভাবে ওটা কানেক্ট করছে। আবার অনেকের ক্ষেত্রে মানে একটু মোটামুটি সিজিপিএ পাশাপাশি হচ্ছে রিসার্চ পেপার আছে, ওই ওই স্পেসিফিক ফিল্ডে ওর জন্য পাওয়াটা অনেক ইজিয়ার হয়ে গেছে। আমি ইরাসমাস মুন্ডাস নিয়ে অত ভালো বলতে পারবো না, কারণ আমি নিজে কখনো পাই নাই, অ্যাপ্লাইও করা হয় নাই। তো হচ্ছে যে মানে আমাদের ক্যাম্পাস থেকে অনেকে হয়তো গেছে, তাদের সাথে হয়তো জিজ্ঞাসা করলে এটা একটু বেটার হয়তো বলতে পারবে। তবে আমি দেখেছি অনেকে যে ইরাসমাস মুন্ডাস যারা পাইছে তাদের 2-1টা পেপার আছে, এরকম হলে ওদের জন্য আসলে ইজিয়ার হয়ে গেছে। সিজিপিএটাও ভালোই ছিল ওদের। ভাই একাডেমিক ছাড়া আর কোনো ফ্যাক্টরস কি এই ক্ষেত্রে ইমপ্যাক্ট ফেলে নাকি? কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মানে ইম্প্যাক্ট ফেলবে। যেমন আমি বলি যে হয়তো একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা হয়তো মানে একটা কম্পিউটার সায়েন্স একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, কিন্তু ওরা হয়তো চাইল্ড এডুকেশন নিয়ে কাজ করে, বা হচ্ছে বাচ্চাদের জন্য কিভাবে সুন্দর টয় বানানো যায়, এরকম একটা প্রোগ্রাম দেখছিলাম ইউরোপে, যে কিভাবে সুন্দর খেলনা ডিজাইন করা যায়। তো এখানে যে কম্পিউটার সায়েন্সের কাজ নাই তা না, পাশাপাশি কিন্তু ওই রিলেটেড কাজও আছে। যখন কারোর যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে, যে ও ওই ধরনের কমিউনিটি ইনভলভমেন্টের কাজ করছে, তার জন্য কিন্তু এটা ভালো। সো এই জিনিসগুলোকে আসলে অ্যালাইন করতে পারাটা সবচেয়ে বড় দরকার। আর একটা হচ্ছে যে আমাদের দেশে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি জেনারেলাইজড হয়ে গেছে। সবাই, আমি এখন যা দেখি, সবাই বিভিন্ন ক্লাবে আছে, নাম আছে, বড় বড় নাম, বড় বড় পদবি, কিন্তু ক্লাবে আসলে কি করেছে সেটা আসলে বলতে পারে না, বা খুব বেশি কাজও করে না, খালি সব ক্লাবে নাম দিয়ে রাখে। তার থেকে বেটার আমি বলবো যে আমি ওখানে কতটুকু মানে কন্ট্রিবিউটিং ফ্যাক্টরে কাজ করতেছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এক জায়গাতেই কাজ করি, কাজটা কত বড় ডেপথে, সিভিতে খালি মানে 10টা জায়গায় কাজ করেছি, 10টার নাম লিখে ইনক্রিজ করার থেকে এক জায়গাতেই আমি কত কত ইম্প্যাক্টফুল কাজ করেছি, ওইটুকুর ফলে কত বড় ইম্প্যাক্টে আমি কাজ করতে পারছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বিদেশে ইম্প্যাক্ট অনেক বেশি কাজে লাগে, যদি ওটাকে মানে দেখানো সম্ভব হয়। তো ইম্প্যাক্ট দেখাতে পারলে আর কি মানে মানুষজন পছন্দ করে। আচ্ছা ভাই, অ্যাপ্লিকেশন টাইমলাইন নিয়ে যদি একটু বলতেন, একটা আইডিয়াল অ্যাপ্লিকেশন টাইমলাইন কেমন হওয়া উচিত? আচ্ছা, অ্যাপ্লিকেশন টাইমলাইন তো আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, তবে মোটামুটি অধিকাংশের ক্ষেত্রে অ্যাপ্লাই যারা শুরু করে তারা ওই যে দেখা যায় যে ওই সেপ্টেম্বর থেকে শুরু করে, আগস্ট বলবো না, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মোটামুটি অ্যাপ্লিকেশন চলে। টার্গেট করে হচ্ছে ফলকে। আর হচ্ছে মোটামুটি হচ্ছে এর আগে থেকেই, ওই সেপ্টেম্বরের আগে থেকেই আইএলটিএস জিআরই দিয়ে রেডি থাকে, পেপার টেপার যা থাকে রেডি থাকে, সিভিটা রেডি করে ফেলতে হয়। অনেকে ওই সময় থেকে প্রফেসরদেরকে মেইল করা শুরু করে। সো মোটামুটি এটাই হচ্ছে মানে অ্যাপ্লিকেশন টাইমলাইন। ওটা আশেপাশে প্ল্যান করে করা উচিত। অনেকে হচ্ছে স্প্রিংয়ে যায় না তা না, স্প্রিং হচ্ছে ইউজুয়ালি জানুয়ারির দিকে শুরু হয়। তো তারা আবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা শুরু করে হচ্ছে এই আগস্ট থেকে। হ্যাঁ, মানে আগস্ট সেপ্টেম্বর স্প্রিংয়ের জন্য অ্যাপ্লাই করে, মাঝখানে ভিসা প্রসেস করে, তারপরে যাই। তাদের জন্য আবার ওই যে মার্চ থেকে তারা হচ্ছে আইএলটিএস দেয় আর কি। কিন্তু স্প্রিংয়ে খুবই কম, হাতে গোনে 2-3টা ইউনিভার্সিটিতে হয়তো 2-1টা স্টুডেন্ট নেয়, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম নেয় আসলে। আচ্ছা ভাই, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আর স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন দুটো কি একসাথে করতে হয় নাকি আলাদা? এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, ইউনিভার্সিটি ভ্যারি করে। যেমন ইউএস এর ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। ওই ইউনিভার্সিটির আইদার ডিপার্টমেন্টাল ফান্ডিং আছে,
বা ইউনিভার্সিটির ফান্ডিং আছে অথবা প্রফেসরের ফান্ড আছে। সো প্রফেসরের যদি ফান্ড থাকে ইউজুয়ালি ওই পোর্টালে অ্যাপ্লাই করলেই সেন্ট্রাল অ্যাডমিশনের জন্য চলে যায়, ওখানেই লেখা থাকে বা ওখানে আগে থেকে শুনে নিতে হবে ইউনিভার্সিটিতে যে আগে থেকে প্রফেসরের সাথে যোগাযোগ করবো কিনা, কোনো একটা পটেনশিয়াল সুপারভাইজারের সাথে যোগাযোগ করে তার কাছে ফান্ড আছে কিনা, বা ফান্ড খুঁজে ওই প্রফেসরের সাথে যোগাযোগ করে ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করবো কিনা, এরকম টাইপের থেকে কিছু কিছু থেকে যেটা বললাম যে সেন্ট্রাল অ্যাডমিশন, সেখানে আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করছি। আর ইউরোপে বা এরকম মানে মোটামুটি ইউরোপের জন্য আমি যেগুলো দেখছি সেটা হচ্ছে যে ওই স্কলারশিপের পোর্টাল থেকে আলাদা, ওই স্কলারশিপ পোর্টালে আলাদা করে অ্যাপ্লাই করতে হয়। এর পাশাপাশি আগে থেকে ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ডেডলাইন ওখানে অ্যাডমিশন মানে অ্যাপ্লাই করে রাখতে হয়। এবং অধিকাংশগুলোতে আমি এরকম দেখছি যে আগে ইউনিভার্সিটিতে চান্স পাইতে হয়, চান্স পাওয়ার পরে হচ্ছে ওই স্কলারশিপ আলাদা করে অ্যাপ্লাই করে রাখতে হয়। ইউনিভার্সিটিতে চান্স হলে পরে ওই মানে দেখা যাচ্ছে ওটা প্যারালালি হয়ে কানেক্ট হয়। যেমন এসআই স্কলারশিপ অনেকটা এরকম, যে আগে থেকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, তারপরে এসআই স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে, ওটা সহ জমা দিয়ে অ্যান্ড দেন এগেন তারপর পাবে। আবার হচ্ছে কিছু কিছু জায়গাতে হচ্ছে আগে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হয়, পরে স্কলারশিপ হলে দেখা যাচ্ছে যে ওরা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে খুব ইজিলি ইউনিভার্সিটিতে নিচ্ছে। তো এইটা দেখতে হবে কোন প্রোগ্রামে আমি কিভাবে অ্যাপ্লাই করছি সেই অনুযায়ী আসলে। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় যে আমি চাইলেই মাল্টিপল কান্ট্রিতে হুট করে অ্যাপ্লাই করতে পারি না, মানে এক একটা দেশের এক এক রকম নিয়ম আর কি। ভাই অ্যাপ্লিকেশনের জন্য মানে স্কলারশিপ পেতে কোন কোন টেস্টগুলো লাগে? মোটামুটি এই মানে এই আইএলস এর স্কোরটা ইম্পর্টেন্ট, জাজ করে অনেক জায়গাতে। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে রিলেভেন্ট যে জায়গাতে আমি অ্যাপ্লাই করছি তার যে হচ্ছে মানে রিকোয়ারমেন্টটা, যে ওরা আসলে কি কি চাচ্ছে, ওদের যদি রিসার্চ এক্সপিরিয়েন্স পছন্দ হয় বা ওই প্রজেক্টে যদি আমার অনেক বেশি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকে, যেমন কমিউনিটি ইনভলভমেন্ট, সেসব ক্ষেত্রে হয়তো স্কলারশিপ পাওয়াটা ওই স্পেসিফিক প্রজেক্টের জন্য ইজিয়ার হয়ে যায়। আর ইউএসএ তো আসলে এটা স্কলারশিপ না, এটা হচ্ছে ফান্ডেড রিসার্চ, দেখা যাচ্ছে প্রফেসরের কাছে যাচ্ছি, সো সেসবের ক্ষেত্রে রিসার্চ এক্সপিরিয়েন্সটা কাজে লাগে। আর ওই ইউনিভার্সিটির যে সব রিকোয়ারমেন্ট থাকে, যে আমার হয়তো সিজিপিএ থেকে শুরু করে ওটা লাগতেছে, সো সিজিপিএ একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা ভাই, যদি স্কলারশিপ না পাওয়া যায় তো সেক্ষেত্রে অল্টারনেটিভ ফান্ডিংস গুলো কি হতে পারে? আচ্ছা হ্যাঁ, ওটা তো বললাম যে স্কলারশিপ জিনিসটা কিন্তু খুবই কম্পিটিটিভ এবং মানে স্কলারশিপ টার্গেট করা একটু কঠিন, কারণ হচ্ছে যে অনেক ভালো ভালো স্টুডেন্টরা পেয়ে যাচ্ছে, বা আমার হয়তো আমি একটু মিড রেঞ্জ, আমি কি করে ট্রাই করব। আমাদের জন্য আসলে ওই যে প্রফেসর খুঁজে বের করে বা ওই স্পেসিফিক স্কিল অর্জন করে ওই স্পেসিফিক ল্যাবগুলোতে অ্যাপ্লাই করা, মানে আমাকে খুঁজে বের করতে হবে যে কোন প্রফেসরের ফান্ড আছে, কোন প্রফেসর আমি যে জিনিস নিয়ে কাজ করতে চাই সেটা নিয়ে কাজ করতেছে, অথবা আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা নিয়ে হয়তো কেউ কাজই করতেছেই না, প্রফেসর কি নিয়ে কাজ করতেছে সেটা আমার সাথে কিভাবে অ্যালাইন, ওটার সাথে কানেক্ট করে অ্যাপ্লাই করা। বিশেষ করে ইউএসএতে এটা অনেক ইজিয়ার, যে স্কলারশিপ ছাড়াও মানে স্কলারশিপে পাওয়া কঠিন, ইউএসএতে পিএইচডি পাওয়া ইজিয়ার আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে যে প্রচুর ফান্ড থাকে, ওরা প্রফেসররা খুঁজে স্টুডেন্ট, সো ওই রিলেটেড কাজ করে প্রফেসরদেরকে সামহাও কনভিন্স করতে পারলেই হলো যে আমি আপনার ল্যাবের সাথে যাই, আমি এই জিনিসটা কাজ করতে ইন্টারেস্টেড, তাহলে আর কি মোটামুটি মানে যদি প্রফেসর কনভিন্স হয় তাহলে ইনশাল্লাহ হয়ে যায়। সো এটা স্কলারশিপ না, কিন্তু ওই যে মানে প্রফেসরের ল্যাবে কাজ করার ফলে ও যে স্টাইপেন্ডটা দিচ্ছে তার সেখান থেকে আসছে আর কি। ভাই একটু প্র্যাকটিক্যাল কথা বলি, একটা স্কলারশিপ কি মানে স্কলারশিপ কভার করার পরও কি কস্ট ক্যাপ থেকে যায়? স্কলারশিপ যেগুলো থাকে এগুলো অনেক ক্ষেত্রে প্লেন ভাড়া দেয়, সো প্লেন ভাড়া দিলে মানে অনেকটাই কভার থাকে, ডিপেন্ড করছে কান্ট্রি টু কান্ট্রি। যেমন স্ট্যাপিডিয়াম হাঙ্গেরিকাম যে স্কলারশিপটা, ওখানে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ওরা হচ্ছে বাংলাদেশি টাকায় মানে 20,000 টাকার মতো ইকুইভ্যালেন্ট টাকা দেয়, সো ওইটা দিয়ে চলে না আসলে, টিউশন ফি ফ্রি, তো ওখানে জব করতে হয়। আবার যেমন আমাদের জাপানে এবিপি স্কলারশিপ আছে, তারপরে হচ্ছে কিছু কিছু স্কলারশিপ আছে যেগুলো দিয়ে আসলে দেখা যাচ্ছে যে প্রথম 6 মাসের টাকা দিচ্ছে, তারপর দিচ্ছে না, তারপর নিজেকে জবে ঢুকতে হচ্ছে, পাশাপাশি জব করতে হচ্ছে, কিন্তু যাচ্ছে ছাত্ররা এইভাবে যেও একটু কষ্ট মষ্ট করে আর কি, মানে টাকা পয়সা ইনকাম করে কষ্ট করে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে পরে জব টব করতেছে। আবার কিছু কিছু স্কলারশিপ আছে যেগুলো আবার খুবই ভালো, যেমন নেক্সট অনেক ভালো, নেক্সটে অনেক টাকা দেয়, জাপানে থাকার জন্য মোটামুটি বেশ ভালো। আবার হচ্ছে যে এসআই স্কলারশিপ আছে ভালো। সো এটা স্কলারশিপ টু স্কলারশিপ ভ্যারি করে, কোন দেশের কোন স্কলারশিপে যাচ্ছে সেটা ভ্যারি করে। সো ওই যে বললাম যে রিসার্চারের কাজ হচ্ছে সবকিছু রিসার্চ করা, তোকে আগে ভালো মতো রিসার্চ করতে হবে, করে আর কি হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। ভাই হিডেন কস্ট থাকে অনেকগুলো, তো সেগুলো অনেক স্টুডেন্টই বুঝতে পারে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো কি কি হতে পারে?
হিডেন কস্টের উত্তরটা এর আগে আমি মোটামুটি আগে এপিসোডে কভার করেছি কিছুটা, তাও আবার বলি। সো মোটামুটি এই যে আমার অ্যাপ্লাই করার সময় থেকে যে আমি আইএলস এর জন্য যে অ্যাপ্লাই করতেছি, জিআরইর জন্য অ্যাপ্লাই করতেছি, তারপরে হচ্ছে ভিসা ফি, সার্ভিস ফি, এগুলো কিন্তু বড় বড় খরচ। এর পাশাপাশি ইউএসএ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে অলমোস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে $50 থেকে $100 একটা অ্যাপ্লিকেশন ফি থাকে। তো এটাও একটা খরচ। সো আমি যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি আমার প্রায় $1 লাখ খরচ হয়ে যাবে। সো তারপরে হচ্ছে যাওয়ার পরে যেতে যে প্লেন ভাড়া, তারপরে হচ্ছে যাওয়ার পরে হচ্ছে ওখানে হুট করে বাসা ভাড়া নিতে হবে, হুট করে চলাফেরা করা থেকে শুরু করে বেতন পাইতে একটা সময় লাগে, 2 মাস পরে বেতন পায়। সো ওই মানে 2 মাসের বেতনটা পরে দেয়, কিন্তু একটা অ্যাডিশনাল খরচ আছে। বাসা ভাড়ার জন্য অ্যাডভান্স একটা টাকা দিতে হয়। তো মোটামুটি সব দেশেই এইরকম একটা হিডেন কস্ট কিন্তু থাকে। তো এটা নিয়েও আসলে একটু পড়াশোনা করা উচিত। সবচেয়ে বেস্ট হচ্ছে মানে আগে আমরা তো এরকম একটা ইয়াতে থাকি যে আমরা তো এত ইনফরমেশন পাই না বা পরিচিত কেউ নাই। যদি পরিচিত কেউ থাকে, ভাই ব্রাদার বন্ধু বান্ধব, ওই দেশে যোগাযোগ করলাম, এটা একটা। আর একটা হয় যে রেডিটে কিন্তু মানে খুব ভালো কমিউনিটি আছে, গ্রুপ আছে। সো রেডিটে যদি ওই ইউনিভার্সিটির যেই মানে স্টুডেন্ট গ্রুপগুলো আছে ওগুলোতে সার্চ দিয়ে টোস্ট করে আগে থেকে যোগাযোগ করা যায়। মানে আমাদের বাংলাদেশের মানুষজন রেডিট সেবা ব্যবহার করে না। সো রেডিট থেকে কিন্তু খুব ভালো ইনফরমেশন পাওয়া যায়, বা মানুষজনের সাথে যোগাযোগ করে, বা ওই টাইপের পোস্ট থাকে হাউজিং কস্ট বা এরকম টাইপের। সো ওটা একটু দেখলে কিন্তু পাওয়া যায়। সো এই হিডেন কস্ট গুলোও কিন্তু পার্ট অফ রিসার্চ করে বের করতে হবে আর কি। আচ্ছা ভাই, আপনার মতে স্কলারশিপ পাওয়ার ইনসাইডার স্ট্র্যাটেজিগুলো কি হতে পারে? ইনসাইডার স্ট্র্যাটেজি যদি বলি তাহলে একটা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স, আর সিজিপিএটা তো অনেকের ক্ষেত্রে খারাপ থাকে, সেই ক্ষেত্রে রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে আমি প্রায়োরিটি দেবো। কোনো কোনো ক্ষেত্রে আইএলস, মানে আইএলস স্কোরটা ম্যাটার করে, কিছু কিছু ক্ষেত্রে পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো তবে রিসার্চ এক্সপিরিয়েন্সকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো। আচ্ছা ভাই, একটা স্টুডেন্টের জন্য সাধারণত কতগুলো রিজেকশন পাওয়া নর্মাল? 100, 1000টা যত খুশি, মানে আমি বলবো যে তোমার জাস্ট একটাতে চান্স পেতে হবে, তুমি 1000টাতে ফেল করো, সমস্যা নেই তো। দিন শেষে তুমি যে একটাতে চান্স পাবো ওটা দিয়েই তোমাকে মানুষ চিনবে, ওটা দিয়ে তোমার ক্যারিয়ার হয়ে যাবে। পিছনে তুমি 1000টাতে ফেল করলেও কোনো সমস্যা নেই। সো তুমি 1000 ইমেল পাঠাও 1000 প্রফেসরকে, 1000 জন রিজেক্ট করুক, হতাশার আর কিছু নেই। ইউ জাস্ট নিড ওয়ান প্রফেসর, ওয়ান অপরচুনিটি। আচ্ছা, আর এই রিজেকশন হ্যান্ডেল করে নিজেকে মেন্টালি স্ট্রং রেখে নিজেকে ইমপ্রুভ করে মানে এগিয়ে যাওয়ার স্ট্র্যাটেজি কি হতে পারে? আমার মতে স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত যে লার্নিং, যে আমাদের এই ধরনের জিনিসগুলো কি, যে আমরা ছোটবেলা থেকে বই পড়ে পড়াশোনা শিখে বড় হয়েছি। সো সবকিছু বইয়ে পাওয়া যায়। একটা পর্যায়ে বই বই থেকে আর কিছু শেখার থাকে না, দেখা যায় যে আমাদের রিসার্চ পেপার পড়ে শিখতে হয়, বা মোটামুটি রিসার্চ পেপার পড়ে কিছু কিছু জিনিস পাওয়া যায়। আর একটা পর্যায়ে যে, যেমন আমি নিজে এন্টারপ্রেনার ছিলাম, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করছি, বিভিন্ন এক্সপিরিয়েন্সে কাজ করছি। অনেক এক্সপিরিয়েন্সই মানে অনেক কিছুই আসলে বই পড়ে পাওয়া যায় না, মানুষের সাথে মিশে অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্ট করে শিখতে হয়। যেমন ধরো বিজনেস, কোনো একটা ছোটখাটো একটা বিজনেস বা একটা স্টার্টআপ আইডিয়া দিলাম, কাজ শুরু করলাম, অনেক কিছুই কিন্তু মাথায় আসে না যে আচ্ছা এটা কিরকম হতে পারে। করার পরে বোঝা যায় আচ্ছা এই চ্যালেঞ্জ তো আগে তো ভাবি নাই, এই চ্যালেঞ্জ হতে পারে। তো এই যে এক্সপিরিয়েন্সের ভ্যালু সবচেয়ে বেশি। ওই উদ্যোক্তাদের লাইফে একটা কথা বলে যে হচ্ছে যে আমি যদি আজকে একটা এক্সপিরিয়েন্স পাই, আমি যদি $10 লস করি, তার মানে ফিউচারে আমি $10 কোটি লস থেকে বেঁচে গেলাম। সো এখনকার লসটাকে এভাবে মেন্টালি আর কি মানুষ মানে ফিউচারের লস চিন্তা করে আমি আগে থেকে মানে আমরা খুশি থাকি, এবং এটা খুব আসলেই সত্য। সো একটা মানুষের জন্য লার্নিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যে একটা জায়গাতে চান্স পাচ্ছি না, তার থেকে বেটার হচ্ছে আমি আসলে কি ভুল করেছিলাম, সেই ভুলটা যদি আমি জানতে পারি, সেই ভুলটা জেনে যদি আমি ভুলটা রিকভার করতে পারি, তাহলে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। কারণ মানে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং আসলে $কোটি টাকার লার্নিং, এটা কখনো বইয়ে পাওয়া যায় না, এটা এক্সপিরিয়েন্স করে করে শিখতে হয়। ঠিক এই কারণে আমাদের থেকে যারা বয়সে বড় তারা আমাদের থেকে অনেক বেশি নলেজেবল। আচ্ছা, ধন্যবাদ রুহুল আমিন ভাইকে অনেক সুন্দর তথ্যবহুল আলোচনার জন্য। এই এপিসোডে আমরা জানলাম ফান্ডিং বাস্তবতা সম্পর্কে, কিন্তু এখনো কিন্তু একটা বড় প্রশ্ন বাকি। এই নলেজ নিয়ে এখন আমরা ইউনিভার্সিটি খুঁজবো কিভাবে? তা জানতে চোখ রাখুন সাইকাস্টের আগামী পর্বে।